হলদিয়ার সবুজ ধ্বংস, সরকারি জমি থেকে একের পর এক গাছ কেটে সাফ। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে হলদিয়া পুরসভা। রাস্তার পাশে গাছ, সেই গাছেই কোপ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এখানেই রয়েছে শিল্প তালু। অভিযোগ, এমন একটি জায়গায় একের পর এক গাছ কাটা হচ্ছে। এরপর জায়গা দখল, কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও আবার ঝুপড়ি ঘর। এটা যেমন হলদিয়া মহকুমা শাসকের অফিসের পাশের রাস্তা, দুর্গাচক এলাকা। এমন একটি জায়গায় সরকারি জমির উপর একের পর এক গাছ, সেই গাছই কেটে ফেলা হয়েছে। এ নিয়ে সাফাই দিয়েছেন অভিযুক্ত। গাছ হেলে গেছিল, ছোট একটা আম গাছ ছিল আর আমরা গাছ ছিল, একটা ঝড় হয়েছিল, আরো পুরো হেলে গেছিল, টালি চারটা ভেঙে গেছে, আবার ফেলি দিয়ে আবার টালি চেঞ্জ করছে। সেই জন্য কাটছো কবে? অনেকদিন হয়েছে। এটা তো এইচডির জায়গা নাকি? এটা এইচডিও জায়গা নয়, এটা পৌরসভার জায়গা, কিন্তু এবার আমরা ছোটবেলা থেকে এখানে আছি, থাকবো কোথায়। হঠাৎ করে আমার চোখে পড়লো গাছ গড়িয়া পড়ে আছে এইচডি অফিসের ভিতরে। কিছু লোক ওখানে বসবাস করে, কোথাকার লোক আমরা জানি না। তো আমি এবার গাছ কাটছি, যেহেতু ওনাকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ আমি গাছ কেটেছি, গাড়ি রাখবো বলে। যেহেতু ডেভেলপমেন্ট অথরিটির জায়গা, ওনারা একটু দেখবে। এই সব গজিয়ে যাচ্ছে, ওনাদের তো কোনো প্রিপারেশনই নেই। কিভাবে ওনারা পারমিশন পাইছে তাও তো আমরা জানি না। দখল তো, এগুলো তো দখলই। আমার চোখে পড়ছে বলে আমি প্রতিবাদ করছি। কেউ দেখছে না, কেউ দেখছে না। অলরেডি আমাদের একটা কমিটি বানানো হয়েছে এইচডিএম নেতৃত্বে, যেখানে এইচডিএম মিউনিসিপালিটি এবং পুলিশ প্রশাসন একসঙ্গে মুভ করে। আমরা যেখানে যেখানে এরকম এনফোর্সমেন্ট আছে আমরা মুভ করছি, অ্যাকশনও নিচ্ছি। আর যেগুলো আপনার বলছেন, যেটা ধরা পড়ছে সেটা যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে। অলরেডি এইচডিএম তরফে এনকোয়ারি করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা জায়গা নেওয়া হয়েছে। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বাড়িতে রাখতে হবে হাতিয়ার, দিলীপ ঘোষের নিদান। ফের হিন্দুত্বের শান, আর এসব অবান্তর কথা হিংসায় প্ররোচনা। পাল্টা সরব কুণাল ঘোষ। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বারবার হিন্দুত্বের শান দিচ্ছে বিজেপি। এবার আসরে দিলীপ ঘোষ, দিলীপের নয়া দাবায়। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই গেছে তোমাদের মাথা, ভগবানও তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা বারবার বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বুধবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সুর সপ্তমে। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গিয়ে শুরু করি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই গেছে তোমাদের মাথা, ভগবানও তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা বারবার বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ 2016-এ তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পান। 2017 থেকে রাজ্যে জোরদার রামনবমীর শোভাযাত্রা শুরু হয়, সেটা এখনো চলছে। এখন রামনবমীতে দিলীপ ঘোষের লাঠি খেলা এক চেনা ছবি। এবারও রামনবমীতে হিন্দুত্বের শান দেন দিলীপ ঘোষ। অস্ত্র বিনা কারণে দেখানো, বার করা, ভয়ের পরিবেশ তৈরি করাটা সংবিধানের বিরুদ্ধে। কিন্তু ধার্মিক কারণে অস্ত্র ব্যবহার করা, প্রশাসন করা, এটা স্বীকৃতি আছে। যুগ যুগ ধরে আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে। ভগবান রামচন্দ্র সেই 10-12 বছর থেকে অস্ত্র ধরে অসুরদের মারা শুরু করেছিলেন। তো
তো উনি কিছু শেষ করে গেছেন, বাকিরা আছে, শেষ হবে এবারে। তো যেন এইটা নিয়ে যারা বিতর্ক তৈরি করছে তাদের কিছুটা নিহিত স্বার্থ আছে, সেজন্য কোনো ঘাবড়াবার দরকার নেই। ভারতীয় এবং হিন্দু রীতি অনুযায়ী যা যা আছে সেটা পালন করে হিন্দুরা উৎসব করে। দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির অন্য নেতারাও হিন্দুত্ব অস্ত্রে শান দিচ্ছেন, দিয়েছেন অস্ত্র নিদান। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন, আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। এবার দিলীপের দাওয়ায় হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই রেখে তোমাদের বাঁচাবে, ভগবান তোমাদের বাঁচাবে। একেবারে অবান্তর কথাবার্তা। এখানে অস্ত্র কেন? এখানে বাংলায় শান্তি আছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, উন্নয়নের রাজনীতিতে নেই, সেই কারণেই তারা এই ধর্মের নামে ভেদাভেদ এবং হিংসার প্ররোচনার কথা বলছে। নিউজ 18 বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান। আর এখানেই তৃণমূলের একাধিক বিধায়ক এবং এক সাংসদের বাড়ি। তারা কি কিছুই আঁচ করতে পারেননি? নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ কি তাহলে কমে গিয়েছে? ভাঙচুর, তাণ্ডব, আগুন, লুটপাট। ওয়াকফ আইনের বিরোধিতার নামে গত শুক্রবার তাণ্ডব চলে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। তছনছ করা হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান। এখানকার রতনপুরে একের পর এক দোকানে লুটপাট চলে। এই ধুলিয়ানেই তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদের বাড়ি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, এই তিনজনেরই বাড়ি ধুলিয়ানের রতনপুরে। কাছেই পুটিমারিতে থাকেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ওয়াকফ আইনের বিরোধিতায় শামশেরগঞ্জ থানা এলাকার এই ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর অশান্তি ছড়ায় অন্য এলাকায়। এই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান ঘাট পর্যন্ত 4 বিধায়ক সাংসদের বাড়ি। অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের বাড়ির কাছে এত বড় অশান্তি হলো কিভাবে? বিশাল জমায়েতের পর মিছিল করে তাণ্ডব চলল। সাংসদ বিধায়করা কি আগে থেকে কিছুই জানতে পারেননি? দলের নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ ব্লকে। আজ বাইরে থেকে তারা অন্য জেলা থেকে এসছে এমনটা নয়। সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আমাদের কাছে কেউ খবরও দেয়নি যে কি আজকে এই প্রোগ্রাম হবে। নিচুতলার নেতারা চেষ্টা করেছে। আমাদের কাছে কোনো রকম এরকম খবর আসলে এটা ঘটনা আমরা হতেই দিতাম না কোনো মতে। হঠাৎ করে কোথা থেকে যে এত স্রোতের মতো 10-12 হাজার বাচ্চারা আন্ডার 20 সবাই। তারপরের দিন যেটা ঘটনা ঘটে সেটা লোকাল কিছু লোক ছিল কয়েকটা গ্রামের, সেটা আমরা জানতে পেরেছিলাম এবং ওদেরকে ওঠানো হয়েছে। বাচ্চা ছেলেরা একদম মনে হচ্ছে ট্রেনিং করে পাঠানো হয়েছে। ব্যর্থতা ঠিক বলা ঠিকও ভুলও দুটোই আর কি। একটাও পরিচিত ফেস আমরা দেখতে পেলাম না যে এরকম কিছু ছিল। 2023-এ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে যেতেন বাইরন বিশ্বাস, পরে তৃণমূলে যোগ দেন। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল যথেষ্ট ভালো। তবে অনেকেই মনে করছেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে যারা নেতারা রয়েছেন তার সঙ্গে যে সমস্ত কর্মীরা থাকেন, বিশেষ করে যারা নিচুতলার ব্লক বা টাউনের ক্ষেত্রে কাজ করেন, ফল ভালো হওয়ার কারণে তাদের কি কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল, যে কারণে আসলে নিজের এলাকাতে বা তারা যে ব্লকে বা টাউনে থাকেন সেখানে ঠিক কী হতে চলেছে সেখান থেকে দূরে সরে যাচ্ছেন। যথাযথভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইনপুট থাকে তা না আসাটাই কি কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কোনো আগাম আঁচ তারা পাচ্ছেন না। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা, শামশেরগঞ্জ, কিন্তু এই দুই বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই দুই কেন্দ্রের বিধায়কই ধুলিয়ানের বাসিন্দা। তাদের বাড়ির কাছেই চলল তাণ্ডব, লুটপাট। তাদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ, কিন্তু এসবের কোনো আঁচই পাননি বিধায়করা। তাহলে কি তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধিদের যোগাযোগ কমে গেছে?
আমরা আজ পাইনি আরএসএস বিজেপি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি, পুলিশ প্রশাসনও বুঝতে পারেনি। না হলে এই ধরনের ঘটনা ঘটতো না। কারণ আপনাকে বলি, মিছিল যখন চলে, আমি তো তৃণমূলের বিধায়ক, একজন মুসলিম, আমার বাড়ি কেন ভাঙচুর হবে? এমপি সাহেবের বাড়ি কেন ভাঙচুর হবে? বাইরন বিশ্বাসের বাড়ি কেন ভাঙচুর হবে? আমার ধুলিয়ানের বাড়িতে আমি থাকতে পারছি না, এখনও তালা ঝুলানো আছে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে একটা ব্যানার থাকে, এখানে কোনো ব্যানার ছিল না। বাচ্চা ছেলেদেরকে উস্কানিমূলক কথাবার্তা এবং অর্থের বিনিময়ে এইসবগুলা করা হয়েছে। বিজেপির ফাঁদে কিছু মানুষ পা দিয়েছে, আরএসএসের চর ধুলিয়ানে বেড়েছে, বহিরাগত লোক দিয়ে এই অশান্তি করানো হয়েছে। অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের কি নিজেদের এলাকাতেই জনসংযোগে ঘাটতি? বিধায়ক সাংসদদের সঙ্গে নিচুতলার নেতাকর্মীদের কি সেরকম যোগাযোগ নেই? তাই কি এত বড় গোলমালের কোনো আঁচ পাননি সাংসদ বিধায়করা? অনেকেরই প্রশ্ন, যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ জনসংযোগ যথাযথ করে উঠতে পারছেন? যদি পারতেন তাহলে নিচুতলায় কি ঘটছে, কি ঘটনা ঘটে চলেছে বা ঘটবে তার একটা আগাম আঁচ পেলে সতর্ক করা যেতে পারত সকলকেই, তাহলে হয়তো ধুলিয়ানের এই পরিস্থিতি এড়ানো যেতে পারত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ।